গল্প টিউশনি ভালোবাসা। মোহারাকিব। গল্পের প্রথম অংশ। ক্ষুধায় পেটটা ভালোই নাড়াচাড়া দিচ্ছে। প্রাইভেট পড়াতে এসেছি সুমাইয়াকে। এই মেয়েটাকে সেই 10ম শ্রেণী থেকেই পড়াচ্ছি। এখন ও এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। সুমাইয়ার বাবা সেনাবাহিনীর অফিসার এবং মা গৃহিণী। আমি একজন সাধারণ মানুষ। অভাবী মানুষও বলা যায়। অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমার ইনকামের রাস্তা হলো টিউশনি করা। টিউশনির টাকায় নিজে চলি, আর গ্রামে মায়ের কাছে কিছু টাকা পাঠাই। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। গ্রামে মা আর ছোট ভাই থাকেন। আমার পাঠানো টাকায় তারা কোনোমতে চালিয়ে নেন। যা বলছিলাম, এখন সন্ধ্যা। ক্ষুধায় কাতর হয়ে গেছি। দুপুরে কিছু খাইনি। অবশ্য প্রায়ই আমি দুপুরে কিছু খাই না। এতে কিছু অর্থ বেঁচে যায়। অর্থ হাতে থাকলে কিছু কাজে লাগানো যাবে, খেলে তো শেষই হয়ে যায়, এটা আমার যুক্তি। সুমাইয়াকে প্রায় 3 বছর ধরে পড়াচ্ছি। পড়ানোর প্রথম দিন থেকেই দেখতাম আমাকে কিছু নাস্তা দেয়া হতো। এতে অনেক উপকার হয়েছে। দুপুরে অভুক্ত থাকি, নাস্তাটা পেয়ে তাই অখুশি হওয়ার কারণ নেই। আজ হয়তো ব্যতিক্রম। আধ ঘন্টা হয়ে গেল পড়াচ্ছি, এখনো নাস্তা নিয়ে কাজের মেয়েটা আসেনি। নাস্তা হয়তো আসবে না, এই কথা মনে হতেই ক্ষুধাটা আরো বেড়ে গেল। হয়তো একটু অন্যমনস্ক ছিলাম তাই সুমাইয়া ডাক দিল। ভাইয়া। হু, বলো। আপনি কি কিছু ভাবছিলেন? না তো। ও আচ্ছা, আমি একটু ভিতরের ঘর থেকে আসছি। সুমাইয়া কেন ভিতরের ঘরে গেল কে জানে। এই মেয়েটাকে পড়িয়ে অনেক শান্তি পেয়েছি। মেধাবী ছাত্রী। কিছু বোঝানোর জন্য অত পরিশ্রম করতে হয় না। খাবারের ট্রে হাতে সুমাইয়া ঘরে ঢুকলো। আমি একটু লজ্জিত বোধ করলাম। সুমাইয়া কিছু বুঝে ফেলল নাকি? সুমাইয়া বলল, আজকে কাজের মেয়েটা অসুস্থ তাই নাস্তা দিয়ে যেতে পারেনি। আরে সমস্যা নাই। তুমি কষ্ট করে আনতে গেলে কেন? সুমাইয়া কিছু বলল না। একটু বাঁকানো হাসি দিল। আমি খাবার হাতে নিলাম। ক্ষুধা নিয়ে অতদিকে তাকানোর সময় কই। চা, 2 টুকরো বিস্কুট এবং 2 টুকরো কেক। আমার জন্য এই বেশি। খাবার শেষ করে দেখি সুমাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি বিব্রত বোধ করলাম। স্বাভাবিকের চেয়ে একটু অন্যভাবে হয়তো খাবার শেষ করে ফেলেছি। সুমাইয়া বলল, ভাইয়া, আজও আপনি সাদা শার্টটি পরে এসেছেন। লাল শার্টটা ধুয়ে দিছি। আপনার আর শার্ট নাই? শুধু লাল আর সাদা, লাল আর সাদা। আমার আসলেই আর শার্ট নাই। এই দুটোই শার্ট। 2 দিন আগে দেখলাম, লাল শার্টটিও ইঁদুরে কেটে ফেলেছে। এই কথা অবশ্য সুমাইয়াকে বলা যায় না, তাই চুপ করে রইলাম। সুমাইয়া বলল, আমি আপনাকে একটা শার্ট গিফট দিব, কালো শার্ট। আচ্ছা দিও। এখন পড়ায় একটু মনোযোগ দাও। 13ই ফেব্রুয়ারি। আজ সারাদিন ভার্সিটিতেই কাটালাম। জিতু, ইমরান, লাবণীদের সাথে কিছুক্ষণ আড্ডাও দিলাম। সন্ধ্যায় সুমাইয়াকে পড়াতে গেলাম ওদের বাসায়। সুমাইয়ার সাথে দেখা হলো না। ওর মায়ের সাথে কথা হলো। সুমাইয়ার আংটি বদল হয়ে গেছে এক সেনাবাহিনীর অফিসারের সাথে। তাই আজ আর পড়বে না। আমি ছুটি পেলাম। বাসার দিকে ফিরছি। ক্ষুধা মরে গেছে, চিন্তাশক্তিও ভোঁতা হয়ে গেছে। কেন? সুমাইয়ার জন্য। আজ বুঝলাম সুমাইয়াকে আমি পছন্দ করতাম, ভালবাসতাম। ব্যথিত মনে বাসায় ফিরলাম। বাসা বলতে ভাড়া বাসা। 2 রুমের বাসায় আমরা 6 জন একসঙ্গে থাকি, সবাই ভার্সিটির স্টুডেন্ট। শাকিল বলল, আমার নামে পার্সেল এসেছে। দেখলাম জুতার সাইজের মতো একটা বাক্স। বাক্সটি খুলতেই একটি কালো শার্ট বেরিয়ে পড়ল, সাথে একটি চিঠি। আমি চিঠিটি পড়া শুরু করলাম। প্রিয় সাব্বির, ভাই বলতে পারবো না। অন্য মানুষের সামনে ভাই বলার প্রয়োজন আছে কিন্তু চিঠিতে ভাই বলার প্রয়োজন নেই। কারণ, কখনোই তোমাকে ভাই হিসেবে ভাবিনি। তুমি করেই বলছি, ঠিক আছে? মনে আছে সাব্বির, একদিন বাবার সাথে রাগ করে অনেক কেঁদেছিলাম। তখন অবুঝ ছিলাম। মাত্র 10-এ পড়তাম,
অবুঝ থাকাই স্বাভাবিক। তুমি পড়াতে এসে দেখলে আমি তখনও কাঁদছি। তুমি কিছু বললে না, চুপচাপ বসে রইলে। কিছুক্ষণ পরে আমাকে একটি কবিতা লিখে দিলে। আমি বলি, কাঁদিস কেন তুই? তুই বললি, দুঃখ আমার সই। আমি বলি, দুঃখ দিয়েছে কে? বল আমায়। বোমা মেরে সব উড়িয়ে দিব কই? আমি সেদিন কবিতাটি পড়েই হেসে দিলাম। তোমাকে তখন থেকেই ভালো লাগা শুরু হলো। আজকে তোমার ভার্সিটিতে গিয়েছিলাম। দেখলাম তুমি এক মেয়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছো। মেয়েটাকে? তুমি কি মেয়েটাকে পছন্দ করো? আমার এনগেজমেন্ট হয়ে গেছে। তোমাকে ভালোবাসি। তাই অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই আসে না। তোমাকে জানিয়ে দিলাম। তুমি যদি আমাকে এসে বলো, আমার সাথে যাবে? তাহলে আমি কিন্তু না করব না। ইতি সুমাইয়া। ব্যস্ত রাস্তার পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি, কি করা যায়। আমি অতি সাধারণ একজন মানুষ, আর সুমাইয়া সেনাবাহিনীর অফিসারের মেয়ে। এখন চাইলে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু যেখানেই যাই সুমাইয়ার বাবা গিয়ে ধরে আনবে। তখন দুজনের ভবিষ্যৎ কি হবে? মোবাইলের রিংটোনে ভাবনায় ছেদ পড়ল। হ্যালো। হ্যালো, আমি মেজর কামাল। সুমাইয়ার বাবা। তুমি সাব্বির? জি আঙ্কেল। তুমি জানো তো সুমাইয়ার এনগেজমেন্ট হয়ে গেছে? জি জানি। আজ সুমাইয়া পাগলামি শুরু করেছে। ও নাকি বিয়ে করবে না, ও নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করবে। আমি চুপ করে রইলাম। সাব্বির? জি আঙ্কেল। তুমি এখন কি করবে? আপনি বলুন, আপনি যা বলবেন তাইই করব। ঠিক তো? জি। তোমার বাসায় আমি তোমার গ্রামের বাড়িতে যাওয়ার ট্রেনের টিকিট পাঠিয়ে দিয়েছি। কাল সকালে ঢাকা ছেড়ে যাবে। জি আচ্ছা। তোমাকে যেন আর ঢাকা শহরে না দেখি। রেল স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আজ সুমাইয়ার দেয়া কালো শার্টটা পরে এসেছি। সাথের বন্ধুদের কিছুই জানাইনি। জানলে ওরা মন খারাপ করবে। সময় কাটছে না, তাই একটা পত্রিকা কিনলাম। প্রথম পৃষ্ঠার লেখায় চোখ আটকে গেল। আজ বিশ্ব ভালোবাসা দিবস। বুক পকেটে সুমাইয়ার দেয়া চিঠিটা ভাঁজ করে রাখা আছে। ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু শেষ স্মৃতি হিসেবে রেখে দিলাম। 7-5 ভাবতে ভাবতে পেপারটি হাতে রেখেই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেই হয়তোবা নিঃশব্দে হু হু করে কেঁদে উঠলাম। কেউ দেখল না গরিবের কান্না। গরিবদের ভালোবাসতে নেই। হঠাৎ ট্রেনের হুইসেলে বাস্তবে ফিরে এলাম। নিজের অজান্তেই চোখের কোণে পানি জমে এসেছে। ট্রেনের যাত্রা শুরু। ট্রেনে উঠতে যাব ঠিক তখনই হাতটা কোথায় যেন আটকা পড়ে গেল। হাতটা ছুটানোর জন্য পিছন ফিরে তাকাতে আমি অবাক হলাম, কারণ সুমাইয়া আমার হাতটা শক্ত করে ধরে আছে। তুমি এখানে? আমি। চলে যাচ্ছিলে আমাকে ছেড়ে? বাবা যখন তোমার সাথে ফোনে কথা বলছিল তখন আমি লুকিয়ে শুনছিলাম। যখন শুনলাম তুমি চলে যাবে, তখন খুব কেঁদেছি। তাই তো ছুটে এলাম তোমার কাছে। সুমাইয়া। আমি। কি হলো, চুপ করে আছো কেন? আর কালো শার্টটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে। সুমাইয়া। আমি তোমাকে ভালোবাসি সাব্বির, আই লাভ ইউ। সুমাইয়া। দেখো সুমাইয়া, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাছাড়া তোমার সাথে আমার যায় না। আমি গরিব ঘরের ছেলে, আমাদের ভালোবাসতে নেই। আমি বামুন হয়ে আকাশের চাঁদ ধরতে চাই না, তার চেয়ে ভালো হবে তুমি ফিরে যাও। নিচের দিকে তাকিয়ে একমনে বলে ফেললাম কথাগুলো, আজ গরিব বলে বলতে পারিনি আমিও যে তোমাকে ভালোবাসি। সুমাইয়া। হঠাৎ বুকের সাথে কিছু লেপ্টে যাওয়ায় বাস্তবে ফিরে এলাম, তাকিয়ে দেখি সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে আছে আর কানের কাছে তার মুখটা এনে বলছে, আকাশের চাঁদ যদি নিজে থেকে তোমার হাতে এসে ধরা দেয়, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে সাব্বির? একভাবেই কথাগুলো বলে যাচ্ছে সুমাইয়া, আর আমার ইচ্ছে হচ্ছে, নিজের বাহুডোরে খুব শক্ত করে জড়িয়ে ধরি সুমাইয়াকে। কিন্তু ধরতে পারলাম না, কারণ সেই সামর্থ্যটা আমার নেই। আবারও ট্রেনের হুইসেলের শব্দে বাস্তবে ফিরে এলাম, ট্রেন চলছে তার নিজ গতিতে। সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে তার দুই গালে কষে দুইটা চড় মারলাম। আর বললাম,
আমি তোমাকে ভালোবাসি না সুমাইয়া, আমি তোমাকে ভালোবাসতে পারি না, কারণ আমি গরিব। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। সুমাইয়া কাঁদছে, তার চোখ থেকে বের হওয়া পানিগুলো এক ফোঁটা করে মাটিতে পড়ছে, আর মাটি সেটা শুষে নিচ্ছে। আর সেই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কলিজাটা কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করে টুকরো টুকরো করে দিচ্ছে। চোখের কাজল তার গালে লেপ্টে লেগে আছে, খুব ইচ্ছে করছে তার গাল বেয়ে পড়া পানি মুছে দিতে। কিন্তু আমি পারিনি, মুছে দিতে পারিনি আমি গরিব বলে। তখন খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছিল, গরিবরা কি ভালোবাসতে পারে না, গরিবদের কি ভালোবাসার অধিকার নেই? সেই চিৎকার কেউ কখনো শুনেনি আর শুনতেও পারবে না। হঠাৎ নীরবতা ভেঙ্গে সুমাইয়া বলে উঠল, সাব্বির তুমি আমাকে মারলে, এই সাব্বির তুমি আমাকে আরো মারো, তবুও প্লিজ আমাকে ছেড়ে যেওয়া, আমি যে তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ সাব্বির আমাকে ছেড়ে যেও না। আমি তার কোনো কথা শুনলাম না, বুঝলাম না তার ভালোবাসার আর্তনাদের কান্না। তুমি এখান থেকে চলে যাও সুমাইয়া, আমি যে আর পারছি না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুমাইয়া চলে যাচ্ছে, যাওয়ার আগে শুধু একটা কথাই বলে গেল, আমি চলে যাচ্ছি সাব্বির। আর যাওয়ার আগে আমার একটা কথা ভালো করে শুনে নাও। বিয়ে যদি করি তাহলে আমি তোমাকেই করব, আর তোমাকে না পেলে আমি বাঁচব না, আমি মরে যাব। ভালো থেকে সাব্বির। সুমাইয়া চলে যাচ্ছে আর বারবার আমার দিকে ফিরে তাকাচ্ছে, হয়তো সে ভেবেছে আমি তাকে পেছনে থেকে আটকাবো। আর আমার মন বলে যাচ্ছে প্লিজ যেও না, থাকো না আর কিছুটা সময় আমার সাথে। কিন্তু আমি মুখ ফুটে বলতে পারিনি, আটকাতে পারিনি তাকে। ওর চলে যাওয়ার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি আমি, সে চলে গেল। আর আমি গ্রামের বাড়ি চলে যেতে পারলাম না, পারলাম চলে যেতে সুমাইয়াকে ছেড়ে। আমি গ্রামের বাড়ি চলে যেতে পারলাম না, পারলাম চলে যেতে সুমাইয়াকে ছেড়ে। মেস ভাড়া বাড়ি এর উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটছি, আর ভাবছি কি সুন্দর একটা মেয়ে, মায়াবী তার মুখ, হরিণীর মতো তার চোখ, যে কেউ দেখলেই তার প্রেমে পড়ে যাবে। যেমন আমিও পড়েছিলাম প্রথম দিনই তার প্রেমে। বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছি, বেশ কয়েকবার বাজালাম তবুও কেউ দরজা খুলছে না। আরেকবার বাজানোর জন্য হাত বাড়াতেই ভেতর থেকে দরজা খুলে গেল। আর ভেতরে একজন ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে, আর আমি মহিলাটির উদ্দেশ্যে বললাম, আন্টি আপনি কি মেজর কামাল আঙ্কেলের স্ত্রী? হ্যাঁ, কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো ঠিক চিনলাম না। আন্টি আমি সাব্বির, আঙ্কেল আমাকে পাঠিয়েছে আপনাদের মেয়ে সুমাইয়াকে পড়ানোর জন্য। ওহ, তুমি তাহলে সাব্বির, তোমার সম্পর্কে সব বলেছে আমাকে তোমার আঙ্কেল। দাঁড়িয়ে আছো কেন, ভিতরে এসো বাবা। আন্টিকে অনুসরণ করে ভিতরে গেলাম। কি সুন্দর করে সাজানো বাড়িটা, যেন দেখেই পরাণ জুড়িয়ে যায়। এখানে বসো বাবা। আন্টি। জি আন্টি, আমি। আচ্ছা সাব্বির তোমার বাবা কি করে? আন্টি, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন। ওহ, সরি সাব্বির, আমি আসলে বুঝতে পারিনি। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। এরই মাঝে কাজের মেয়েটা নাস্তা নিয়ে চলে এলো। প্রথমত খেতে চাইনি, তবুও পরে আন্টির অনুরোধে আর পেটের খিদায় খেয়ে নিলাম। কাজের মেয়েটির উদ্দেশ্যে আন্টি বলল, মা রুবিনা আন্টি। জি আপা। কাজের মেয়ে, যা তো সুমাইয়াকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে আপা, যাচ্ছি। কাজের মেয়েটি চলে গেল সুমাইয়াকে ডাকতে। কিছুক্ষণ পর সুমাইয়া এলো। আম্মু আম্মু তুমি আমাকে ডাকলে? এই যে সামনে যে ছেলেটা বসে আছে সে কাল থেকে তোমাকে পড়বে তুমি তার কাছে? সুমাইয়া আমার দিকে তাকালো, আর আমি আগে থেকেই তাকিয়ে আছি তার দিকে। কি সুন্দর চোখ, চোখের উপর হালকা করে কাজল লাগানো, আরো সুন্দর লাগছে তাকে। সুমাইয়া ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিল, আর মাথা নাড়িয়ে জানিয়ে দিল সে পড়বে আমার কাছে। আর সেই বাঁকা ঠোঁটের হাসতেই প্রথম প্রেমে পড়েছিলাম আমি। হঠাৎ পায়ের সাথে কিছু স্পর্শ হওয়ায় সকল ভাবনার ছেদ ঘটল। নিচের দিকে তাকিয়ে দেখি একটি 8 বছরের ছেলে আমার পাটা জড়িয়ে ধরে আছে। ছেলেটি আমাকে বলল,
ভাইয়া 2 টাকা দিবেন, কাল থেকে কিছু খাইনি। খুব খিদে পেয়েছে। ছেলেটার কথা বুকে গিয়ে বাঁধল। খুব কষ্ট পেলাম তার কথায়, পাটা ছাড়িয়ে তাকে দাঁড় করালাম আর পকেট থেকে তাকে 10 টাকার একটা নোট বের করে এগিয়ে দিলাম। ছেলেটা টাকাটা পেয়ে দৌড়ে একটা দোকানের দিকে চলে গেল। তার যাওয়া দেখে আমি একটু হাসলাম, আর ভাবলাম পৃথিবীর মানুষ কতই না অসহায়। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমি মেসে ফিরে এলাম। মেসের গেটের সামনেই বন্ধু রাকিবের সাথে দেখা হয়ে গেল, আর রাকিব বলল, কি রে সাব্বির, তুই কোথায় গেছিলি? আমরা কত টেনশন করতেছিলাম, তুই কি জানিস? আর তোর চোখগুলা এত ফুলা ফুলা করছে কেন? রাকিব: আমি। কিরে চুপ করে আছিস কেন? কোনো কথা না বলেই রাকিবকে জড়িয়ে ধরেই কেঁদে দিলাম। কিরে কি হয়েছে তোর, আমাকে বল, তুই কাঁদছিস কেন? কোনো কিছু না বলেই রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিলাম। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলে বাইরে এলাম। সবাই আমার জন্য বসে বসে অপেক্ষা করছে। কিরে কি হয়েছে তোর, তুই তো আগে এমন ছিলি না। সবাই একসাথে। আমি সব কথা সবাইকে খুলে বললাম। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর তুই যত তাড়াতাড়ি পারিস সুমাইয়াকে ভুলে যা। এতক্ষণে রাত 10টা বেজে গেছে, সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল। আমি একাই বসে আছি, ঘুম আসছে না আমার, আর ভাবছি কিভাবে ভুলবো তাকে। না, আমি ভুলতে পারবো না সুমাইয়াকে, আমি যে তাকে ভালোবাসি। হঠাৎ ফোনটা বেজে ওঠায় চমকে উঠলাম, চেয়ে দেখি একটা অচেনা নাম্বার ভাসছে। ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। আর সেই কণ্ঠটা আমার খুব পরিচিত, খুব চেনা একটা কণ্ঠ।